আমি বিশ্বাস করি না ডক্টর ইউনূসের অধীনে কোনো সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে। এটা আমি বিশ্বাস করি না। এটা তার নিজের দল, এনসিপি তার নিজের দল। আর জামাতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে এবং জামাতই দেশ, প্র্যাকটিক্যালি জামাত দেশ চালাইতেছে। এবং তাদের পিছনে একটা, ওই যে আমি বারবার বলি, একটা কালো শক্তি আছে যারা এই দেশ দখল করে ফেলছে। বিএনপি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে অত বেশি মঙ্গল। এটা নিন্দা জানানোর ভাষা আমার নাই। রিপোর্টার্স ইউনিটিতে একটা মিটিং করতেছে, তারা তো বিদেশি কোনো লোক না, যারা জনাব লতিফ সিদ্দিকী মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকদের একজন, তখন তিনি মুক্তিযুদ্ধের সময় ৭১ সনে এমপিএ ছিলেন, মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ছিলেন এবং মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম। সেই লতিফ সিদ্দিকীর বয়স এখন ৮৭ বছর। সেই লতিফ সিদ্দিকীকে আটক করা হইল, তাকে অপমান করা হইল বা মিটিং ভেঙে দেওয়া হইল। যারা ভেঙে দিয়েছে আমি তাদেরকে বলবো, তারা এই দেশের সবচেয়ে অপরিণামদর্শী। তারা বুঝতেছে না এই দেশের পরিণামটা কি হবে। এবং তাদের পিছনে একটা, ওই যে আমি বারবার বলি, একটা কালো শক্তি আছে যারা এই দেশ দখল করে ফেলছে। বিএনপি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে অত বেশি মঙ্গল। আর বিএনপি যদি না বুঝে তাহলে এই দেশের কপালে অনেক বেশি দুঃখ আছে। আমি এটার, এই ঘটনার চরম নিন্দা প্রকাশ করছি এবং ঘৃণা প্রকাশ করছি। এবং সরকারকে কি বলবো, আমি এই দেশের সমস্ত মানুষকে আমি বলছি, আপনারা সাবধান হন। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে আপনারা একাত্মতা ঘোষণা করুন, এই কথাটা আমি বলছি। এটা বাংলাদেশ হলে এটা হওয়ার কথা না। আমি যে সবসময় বলি, এটা বকলমে, এটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে, এটা বাংলাদেশ না। এটা, এই দেশটা স্বাধীনতা বিরোধী শক্তির হাতে এখন রুদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। এটাই হলো এই দেশ। আমি এটা বললে অনেকেই মনে করে আমি বেশি বলতেছি, কিন্তু এটাই সত্য। এই দেশে মুক্তিযুদ্ধের কথা আর বলা যাবে কিনা জানি না, এই দেশে স্বাধীনতা সংগ্রামের কথা আর বলা যাবে কিনা জানি না, মুক্ত চিন্তার কথা কেউ বলতে পারবে না, এটাই আমার মনে হয়। না, বিএনপি ছিলাম কথাটা ঠিক না। একটা, আমি এই দলের এই সদস্য ছিলাম, আমি নেত্রীর উপদেষ্টা ছিলাম, চেয়ারপারসনের উপদেষ্টা ছিলাম। আমার যে কোনো কথার কারণে বা কর্মকাণ্ডের কারণে আমাকে তো বিএনপিতে বহিষ্কার করা হয়নি। আমার পদ স্থগিত রাখা হয়েছে, এমনকি আমার কথাও বন্ধ করা হয়নি। কাজে আমি বিএনপি না, এই কথাটা কেন বললে? আমি তো এখনো বিএনপি। 3 মাস পরে তারা তো আমাকে নিতেও পারে আর আমি তো যাইতেও পারি। কাজে এটা বিএনপি, আমি আছি বিএনপিতে। বিএনপি এইটার ব্যাপারে চরম নিন্দা প্রকাশ করা উচিত মারাত্মকভাবে, এবং বিএনপি এটার প্রতিকারের জন্য তাদের অ্যাকশানে যাওয়া উচিত, রাজনৈতিক অ্যাকশান। এমন না যে আমি বলছি মারামারি করা, অ্যাকশানে যাওয়া উচিত এবং চরমভাবে নিন্দা করে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত, রাজনৈতিক প্রতিরোধ। নাহলে এটা একদিন বিএনপির ঘাড়েও আসবে, কথাটা আমি বলে দিলাম। পাকিস্তানিরা হইল এই পৃথিবীর জঘন্য একটা জাতি, যারা ৭১ দেশের শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, হাজার হাজার মা বোনকে, লক্ষ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছিল, এদেশে ৩০ লক্ষ লোককে হত্যা করেছিল। সেই কলঙ্কিত জাতির একজন পররাষ্ট্রমন্ত্রী এসে এসব কথা বলে, তখন আমার মরতে ইচ্ছা করে এবং আমার আজকের সরকারকে বলতে ইচ্ছা করে, আপনারা তাদের কেউ নাকি? আপনারা কি তাদের পরমাত্মীয় নাকি? কারণ আমি দেখলাম যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার পরে, খুব কঠিন কথাটা আর বললাম না, কেউ মনে করছে আমার বাপের বড় ভাই জেডা আইছে, কেউ মনে করছে আমার বাপের ছোট ভাই কাকা আসছে, আর কেউ মনে করছে আমার মামার ভাই মায়ের ভাই মামা আসছে। কাজেই যারা পাকিস্তানের লোকজনকে এখনো মামা আর কাকা ডাকেন এবং পাকিস্তানকে বড় ভাই ডাকেন, তাদের প্রতি আমার ঘৃণাবোধ আছে। আর উনি কি কইল না কইল, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উনি যা বললেন, এইটাকে আমি ঘৃণা জানাই। ডক্টর ইউনূস সাহেব নিজেই বলছে উনি রাজনীতি বুঝেন না, এবং জনাব নুরুল কবিরের মতো একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে উনি, এটা তার সাংবাদিক
এর কাছে তার কথাটা খুব সুস্পষ্ট হয় যে আমি রাজনীতি বুঝেন, তা রাজনীতি বুঝেন আপনি দায়িত্ব নিছেন কেন? রাজনীতি বুঝে না বলে আজকে দেশের এই অবস্থা হয়েছে, এবং উনি এই দেশে কখন কি বলেন তার কোনো ঠিকানা নাই। এটা বয়সের কারণে হইতে পারে, এটা ওনার রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে হইতে পারে, অথবা এটা তার নিজের মনের মধ্যে দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার জন্য স্বার্থচিন্তাও হইতে পারে। এই কথাটা আমি বলছি, এবং যতদিন পর্যন্ত উনি প্রমাণ করতে না পারছে যে উনি রাষ্ট্র ক্ষমতায় থেকে ক্ষমতাকে বেআইনিভাবে ভোগ করতে চান না দীর্ঘদিন, ততদিন পর্যন্ত এই কথাটা আমার বিশ্বাস করতেই হবে যে এই লোকটি সঠিকভাবে দেশটা চালাচ্ছে না, নিজেও সঠিকভাবে চলছে না। আমি বিশ্বাস করি না ডক্টর ইউনূসের অধীনে কোনো সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমি বিশ্বাস করি না। এটা উনি এই গত 12 মাসে বা 13 মাসে উনি প্রমাণ করছেন উনি কোনো নিরপেক্ষ ব্যক্তি নন। কারণ উনার একটা সন্তানদের একটা দল আছে যাদেরকে উনি সন্তান বলেন, আবার কোনো সময় বলেন ওই সন্তানরা তার নিয়োগকর্তা। কাজে নিয়োগকর্তাদের দলকে উনি যখন কর্মচারী থাকেন উনি তো তাদেরকে সুবিধা দিতেই হবে। এই কারণে, কারণ তার নিজেরই একটা দল আছে, এটা তার নিজের দল, এনসিপি তার নিজের দল। আর জামাতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে, এবং জামাতই দেশ, প্র্যাকটিক্যালি জামাত দেশ চালাইতেছে, এই দেশটা জামাত শিবিররা চালাইতেছে প্র্যাকটিক্যালি। এটার মধ্যে কোনো অন্যায়। এই যে আজকে যে ঘটনা ঘটলো, এই যে রিপোর্টার সিনটের পিছনে আপনি কার মনে করেন? এবং খুঁজলে দেখবেন যে ওরা ওদেরই ছেলে পেলে। এই যে যারা আসে, যারা আমার বাসায় গিয়ে বিশ্রী বকাবকি করলো, যারা আমার যারা লতিফ সিদ্দিকির মতো লোককে অপমান করলো, তারা দেখবেন বলছে 97টা সংগঠন আছে নাকি শিবিরের, বিভিন্ন নামে, বিভিন্ন নাম। হয়তো বা কিছু ছেলে একটা সংগঠনের গেছে, এরা শিবির হইল তারা প্রধান সন্তান, আরও অনেক সন্তান আছে। এই সন্তানরা এই দেশে এইসব করতেছে, মব করতেছে, এইগুলো করতেছে। এ হলো কথা। আপনি বলেছেন যে জামাত দেশ চালাচ্ছে, এর কেমন করে এই বিষয়টাকে আপনি কেন এইরকম একটা উপলব্ধি করলেন? তা সমস্ত ব্যাংক তারা দখল করে বসে আছে, সমস্ত অর্থনীতি ইসলামী ব্যাংক সহ তারা দখল করে বসে আছে, শেয়ার মার্কেট থেকে ধরে বসে আছে, তাদের আঙ্গুল হিলনে এসপিডিসি থেকে ধরে যা আছে সচিব পর্যন্ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গাতে, এটা সবাই জানে। এখন বাতাসকে যদি বলেন আপনি দেখান বাতাস কেমন, আমি দেখাইতে পারবো না, কিন্তু দেখাইতে পারবো আপনাকে বাতাস দক্ষিণ দিকে আসতেছে, কারণ বাতাস শরীরে লাগতেছে দক্ষিণ দিক থেকে, কিন্তু বাতাস কেউ চোখে দেখাইতে পারে না। এটা সবাই বুঝতেছে জামাতের বাতাস কোন দিক থেকে আসতেছে, এটা আমার দেখানোর কিছু নেই, সবাই জানে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে ধরে রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি থেকে যত আছে চিফ সেক্রেটারি, এগুলো নাইবা বললাম আমি, কিন্তু দেশ সারা দখল করে ফেলছে। এটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো।